আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমি তানজিরুল হোসেন রাব্বি, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, বাকৃবি, ময়মনসিংহ। বন্ধুরা, খেয়াল করো, আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করতেছিলাম তা হলো আমাদের এইচএসসি ফিনান্স তৃতীয় চ্যাপ্টার এবং এসএসসি ফিনান্স, ব্যাংকিং ও বীমা, অর্থের সময় মূল্য, টাইম ভ্যালু অফ মানি। তোমরা যদি আমার বিগত ক্লাসটি খেয়াল করো, হয় ইউটিউবে অথবা আজকের লাইভ ক্লাস শেষে এই প্ল্যাটফর্মেও হয়তো পেতে পারো, অথবা ইউটিউবে যদি সার্চ করো তাহলে আমার সেই আগের ক্লাসটি পাবে। আমি ইতিমধ্যে এই অধ্যায়ের উপরে দুটো ক্লাস করেছি, অর্থের সময় মূল্য তৃতীয় অধ্যায়ের উপরে। প্রথম ক্লাসটি হলো বেসিক কিছু ধারণা দিয়েছি জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন সমাধানের জন্য, এবং আরেকটি ক্লাস নিয়েছিলাম সূত্র সংক্রান্ত আলোচনা। সেখানে আমি অর্থের সময় মূল্যের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে এককালীন নগদ প্রবাহ এবং মিশ্র নগদ প্রবাহ সংক্রান্ত আলোচনা করেছিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো সমান নগদ প্রবাহ। সমান নগদ প্রবাহ, যেটাকে আমরা বার্ষিকী বৃত্তি বা অ্যানুইটি নামে বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, আমরা যখন এই অধ্যায়ে মূলত দুই ধরনের অঙ্ক পাই, হয় আমাদের প্রেজেন্ট ভ্যালু বা অর্থের বর্তমান মূল্য নির্ণয় করতে বলে, অথবা আমাদের বলতে পারে ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু। শিক্ষার্থী বন্ধুরা, তো আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে আমাদের উদ্দীপক পড়ে কাহিনী দেখতে হবে, প্লট দেখতে হবে বা কাহিনী, ওখানে কি কাহিনী আছে। আমরা জানি যে তিন ধরনের কাহিনী আমাদের এই অঙ্কে থাকতে পারে। একটা হলো এককালীন কাহিনী, একটা হলো অসমান বা মিশ্র নগদ প্রবাহের কাহিনী, আর একটা হলো সমান, যেটাকে আমরা বলি সমান নগদ প্রবাহ বা বার্ষিকী সংক্রান্ত কাহিনী। উদ্দীপকে আমাদের এই তিনটার যে কোনো একটা কাহিনী দেওয়া থাকবে। এককালীন মানে এখানে টাকাটা তুমি একবারে ব্যাংকে রাখবা, আফটার 5 ইয়ার্স অর 10 ইয়ার্স তুমি একসাথে উঠাবা। মিশ্র বা অসমান হলো এখানে টাকাটা সমান হবে না, এক এক বছর এক এক রকম হবে, 5,000, 10,000, 2,000, 3,000 এরকম। আর এই দুইটার আলোচনা অলরেডি আমরা করে ফেলেছি। আমরা আজকে এইটার আলোচনা করব, সমান বা বার্ষিকী। বন্ধুরা, এখানে আমি দুটো শব্দ লিখছি, একটা হলো ডিপিএস, ডিপোজিট পেনশন স্কিম, আর একটা হইলো পেনশন। আমরা জানি আমাদের দাদা নানা বা আমাদের আত্মীয় স্বজনের ভিতরে যারা পেনশনে আসে, চাকরি শেষে একটা সমান পরিমাণ টাকা একটা সমান সময়ের ব্যবধানে তাদেরকে দেওয়া হয়। সাধারণত মাসিক পেনশন তারা পায়। কেউ 20,000 টাকার পেনশন পায়, তার মানে প্রতি মাসেই সে 20,000 করে টাকা পাবে। কেউ হয়তো 30,000 টাকার পেনশন পায়, মানে সে প্রতি মাসেই 30,000 টাকা করে পেনশন পাবে। আর ডিপিএস সম্বন্ধে কিন্তু আমরা অনেকেই জানি। ডিপিএস মানে আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, আঙ্কেল, মামা, চাচা, খালা অনেকেই কিন্তু ডিপিএস করে। ডিপিএসের সিস্টেম হলো তুমি যত টাকা ডিপিএস করবে তার বেশিও টাকা রাখতে পারবে না, তার কমও রাখতে পারবে না, এবং এখানে সময়টা নির্দিষ্ট থাকবে। কীরকম, আমি যদি একটু উদাহরণ দিই, ধরো তুমি 500 টাকা ডিপিএস করলা, মান্থলি ডিপিএস, মানে প্রতি মাসেই তোমাকে 500 করে টাকা জমা রাখতে হবে। তুমি 500 টাকার বেশিও জমা রাখতে পারবে না, 499 টাকাও জমা রাখতে পারবে না। তুমি যদি 2 মাস মেয়াদি ডিপিএস করো, 2 মাস পর পর টাকা তোমাকে রাখতে হবে। তার মানে এখানে টাকাটা সমান, নির্দিষ্ট, এবং সময়টাও নির্দিষ্ট। তার মানে আমরা বলতে পারি সমান নগদ প্রবাহের ধারাকে বার্ষিকী বলে। একটি নির্দিষ্ট সময় অন্তর সমান নগদ প্রবাহের ধারাকে আন্তঃপ্রবাহ হতে পারে, বহিঃপ্রবাহ হতে পারে, তাকে আমরা বার্ষিকী বলতে পারি, বৃত্তি বলতে পারি, অ্যানুইটি বলতে পারি। এখানে টাকাটা সমান হবে এবং সময়টা নির্দিষ্ট হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখনও যারা আমার এই লাইভ ক্লাসটা শেয়ার দেওনি, তোমরা ফেসবুকে লাইভ ক্লাসটা শেয়ার দিয়ে দাও এবং বন্ধুদেরকে কানেক্টেড করো। এসএসসি যারা কমার্সে আছে এবং এইচএসসিতে যারা কমার্সে আছে, তারা এই ক্লাসটা কানেক্টেড হলে তারা আজকের এই ক্লাস থেকে আমার এই লেকচারের মাধ্যমে উইল বি বেনিফিটেড, তারা অবশ্যই উপকৃত হবে। আর যারা ইউটিউবে আমার ক্লাসটা দেখছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখো, এবং এই ক্লাসের লিঙ্কটা তোমার ফেসবুক, ইউটিউব, তোমার টুইটার বা তোমার ইনস্টাগ্রাম বা আদার্স যে সোশ্যাল মিডিয়া আছে ওখানে শেয়ার করো। তোমার মাধ্যমে হাজারো লাখো কমার্সের শিক্ষার্থীরা উপকৃত হবে। তো বন্ধুরা, যা বলছিলাম, এই বার্ষিকীর মাধ্যমে আমরা
বর্তমান মূল্য বের করতে পারি, আবার আমরা ভবিষ্যৎ মূল্য বের করতে পারি। তো আবারও বলতেছি, উদ্দীপক পড়ে আমাদেরকে শিওর হতে হবে যে কাহিনী কোনটা আছে। যদি কাহিনী বার্ষিকী হয় দেন আমরা এখানে এই বার্ষিকী সূত্রগুলো অ্যাপ্লাই করব। আর বার্ষিকীর কাহিনী বোঝার জন্য উদ্দীপকে এরকম একটা কথা থাকবে, এত টাকা করে, এরকম একটা কথা থাকবে। বন্ধুরা খেয়াল করো, এখানে এরকম একটা কথা থাকবে, জনাব রহিম সাহেব আগামী 5 বছর প্রতি বছরে 5,000 টাকা করে, জনাব লিটন সাহেব একটি গাড়ি কিনবেন, তার জন্য প্রতি মাসে 500 টাকা করে। অর্থাৎ এখানে টাকাটা যে সমান এটা বোঝার জন্য তোমাকে উদ্দীপকে একটা কাহিনীর একটা হিন্টস দেওয়া থাকবে, সেটা হলো এত টাকা করে। অর্থাৎ এরকম যদি হিন্টস দেওয়া থাকে এত টাকা করে, তখনই আমরা বুঝবো যে এটা সমান নগদ প্রবাহ, অর্থাৎ এটা বার্ষিকী সূত্র ব্যবহার হবে। তো বন্ধুরা, এই বার্ষিকী আবার দুই ধরনের হতে পারে, একটা হলো সাধারণ বার্ষিকী আর একটা হলো বকেয়া বা অগ্রিম বার্ষিকী। এর বাইরেও আর একটা বার্ষিকী দেখা যায় যাকে বলে চিরস্থায়ী বার্ষিকী, সেটা কদাচিৎ আসে না, সেটা ব্যাপারে আমরা পরে আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে দুই ধরনের বার্ষিকী, একটা হলো সাধারণ বার্ষিকী আর একটা হলো বকেয়া বা অগ্রিম বার্ষিকী। এখন সাধারণ বার্ষিকী এবং বকেয়া বার্ষিকী এটা কিভাবে বুঝবা, সেইটা বোঝার আগে তোমাকে আগে বুঝতে হবে বার্ষিকীর ক্ষেত্রে যে তুমি সমান টাকা দিচ্ছ বা সমান টাকা পাচ্ছ সেটাকে বলা হয় কিস্তি। বন্ধুরা, এই কিস্তি শব্দটা কিন্তু আমরা অনেকেই জানি। কিস্তি কিস্তি আমরা বলি না, কিস্তিতে টাকা রাখে, কিস্তিতে ফ্রিজ কেনে বা সমিতিতে কিস্তি করে। কিস্তি মানে একটা সমান টাকা, কিস্তি শব্দটা মানেই হলো একটা সমান টাকা সমান সময়ের ব্যবধানে। তুমি একটা ফ্রিজ কিনলা কিস্তিতে, মানে একটা সমান টাকা তোমাকে প্রতি মাসে পে করতে হবে। তুমি কোনো সমিতি থেকে লোন নিলা, টাকাটা তোমার পরিশোধ করতে হবে কিস্তিতে, মানে একটা সময়ের নির্দিষ্ট সময়ের ব্যবধানে সমান টাকা তোমাকে পে করতে হবে। তুমি কিস্তিতে টাকা উঠাইলা, সেই কিস্তি মানেই হলো এই সমান টাকা। এখন এই কিস্তিটা যদি শেষে হয় তখন হয় সাধারণ বার্ষিকী। কিস্তি যখন, শিক্ষার্থী বন্ধুরা, কিস্তি যখন শেষে থাকে প্রতি মাসের প্রতি বছরের শেষে বললে হবে সাধারণ বার্ষিকী। আর কিস্তিটা যদি শুরুতে বলা থাকে শিক্ষার্থী বন্ধুরা তাহলে হবে বকেয়া বার্ষিকী। বন্ধুরা, কিস্তিটা যদি শেষে থাকে তাহলে হলো সাধারণ বার্ষিকী, আর কিস্তিটা যদি শুরুতে থাকে তাহলে বকেয়া বা অগ্রিম বার্ষিকী। এখন পরীক্ষার হলে শেষ এবং শুরু নিয়ে আমাদের একটা তালগোল পেকিয়ে যাবে, এজন্য আমি সহজ একটা ম্যাজিক জিনিস তোমাদের মাথায় ইনসার্ট করে দিতে চাচ্ছি। তা হলো, আমরা যে মিলাদ পড়ি, দেখো তো তোমরা মিলাদ পড়ো না, অনেকেই মসজিদে মিলাদ টিলাদ দেয়। এই যে মিলাদ পড়ি বা যারা অফিসে কাজ করি তারা যে বেতন পায়, আচ্ছা এই যে মিলাদ আমরা পড়ি, এই মিলাদের ক্ষেত্রে তবারকটা কি শুরুতে দেয় না শেষে দেয়? মিলাদ পড়ার সাধারণ নিয়ম, মিলাদে তবারক বিতরণের সাধারণ নিয়ম কোনটি? তবারক কি শুরুতে দেয় না শেষে দেয়? আমি যদি আর একটা প্রশ্ন করি যে কর্মজীবী যারা যারা চাকরি করে তাদের বেতন দেওয়ার সাধারণ নিয়ম কখন? তাদের বেতন দেওয়ার সাধারণ নিয়ম কখন? বেতন কি মাসের শুরুতে দেয় না মাসের শেষে দেয়? আমার বিশ্বাস তোমরা রাইট অ্যাকচুয়াল অ্যান্সারটা ধরতে পারছো, এক্সাক্ট অ্যান্সারটা সেটা হলো মিলাদ যখন আমরা পড়ি তবারক দেওয়ার সাধারণ নিয়ম শেষে দেওয়া হয়, বেতন প্রদানের সাধারণ নিয়ম শেষে দেওয়া হয়। তার মানে যখন কিস্তিটা শেষে থাকবে তখন হলো সাধারণ বার্ষিকী, আর যখনই কিস্তিটা শুরুতে হবে তখনই বকেয়া বা অগ্রিম বার্ষিকী। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখনও যারা ক্লাসটি শেয়ার দাওনি, আমি তোমাদেরকে অনুরোধ করব ক্লাসটি তোমরা শেয়ার করে দাও। যারা এখনও ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করনি তারা সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবের লিঙ্কটা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এখন আমরা সূত্র দেখব। বন্ধুরা, আমি খুব ম্যাজিক একটা টেকনিকে সকল সূত্রগুলো একসাথে নিয়ে আসব। বার্ষিকীর যে 4টা বা 5টা যদি আমি বলি চিরস্থায়ী বার্ষিকী সহ, এই 5 ফর্মুলাস ইউ উইল বি memorized or you will get these 5 formulas in a magic formula invented by me, তানজিরুল হোসেন রাব্বি স্যার, THR। তো এখন আমরা এই সূত্রগুলো একসাথে শেখার জন্য আমরা জানি যে এই অধ্যায়ে একটা হলো বর্তমান মূল্য নির্ণয় করব অথবা ভবিষ্যৎ মূল্য,
আর আমাদের বার্ষিকী দুটো পেলাম, একটা হলো সাধারণ বার্ষিকী যখন কিস্তিটা শেষে থাকবে, আর একটা হলো বকেয়া বার্ষিকী যখন কিস্তিটা শুরুতে থাকবে। তো সূত্রে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটি জিনিস একটু বলে রাখি, আচ্ছা ওটা পরে আসতেছি। তাহলে আমাদের দুই ধরনের বার্ষিকী, একটা আমরা এখানে লিখি সাধারণ বার্ষিকী, আর একটা হলো বন্ধুরা বকেয়া বা অগ্রিম বার্ষিকী। আমি আবারও বলতেছি, বার্ষিকীর ক্ষেত্রে যে বার্ষিকী হোক আমাদের এখানে সূত্র হয় ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে বন্ধুরা, অথবা আমাদের নির্ণয় করতে হবে বর্তমান মূল্য। ঠিক একইভাবে আমরা যদি বকেয়া বার্ষিকীর কথা বলি, সেখানেও আমাদের হয় ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে অথবা বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কিন্তু সূত্র হলো সাধারণ বার্ষিকীর ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য, সাধারণ বার্ষিকীর ক্ষেত্রে বর্তমান মূল্য, বকেয়া বার্ষিকীর ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য, বকেয়া বার্ষিকীর ক্ষেত্রে বর্তমান মূল্য। এই হলো আমাদের মোট সূত্র। তো বন্ধুরা, আমি এই সূত্রে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা জিনিস একটু মনে করিয়ে দিতে চাই। আমি কিন্তু সূত্রটা একটা ম্যাজিক ফর্মুলায় নিয়ে আসছি, যাতে 4টা সূত্র একই সাথে সমাধান করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, যা বলতেছিলাম যে এই ম্যাজিক ফর্মুলা যাওয়ার জন্য একটা টেকনিক আমি একটু তোমাদেরকে শিখিয়ে দিতে চাই। তার আগে আমি একটু বলি, দেখো তো তোমরা এটা বোঝো কিনা। এক্স ইনভার্স 2কে কীভাবে লেখা যায়, 1/x², দেখো তো এভাবে লেখা যায় কিনা। দেখো তো এক্স 1/x³ এক্স ইনভার্স 3 লেখা যায় কিনা। কারণ এটা না বুঝলে কিন্তু তুমি আবার আমার এই ম্যাজিক টেকনিকে যেতে পারবে না। এটা হয়তো কোনো বইতে নাই, কিন্তু এটা আমার একটা ম্যাজিক টেকনিক। নিচে যদি কোনো সংখ্যার উপরে পাওয়ার থাকে সেটাকে আমরা ইনভার্স হিসেবে উপরে নিয়ে যাই। দেখো তো এক্স, এখানে দেখো এই যে কি আছে, এক্সের উপরে কিউব আছে, এটাকে আমরা ইনভার্স, অর্থাৎ কোনো পাওয়ার যদি নিচে থাকে সংখ্যার উপরে, সেটাকে আমরা কি করতে পারি, ইনভার্স হিসেবে নিয়ে আসতে পারি। আমার বিশ্বাস যে এই জিনিসটা কিন্তু তোমরা মাধ্যমিকে শিখে আসছো। অর্থাৎ নিচে যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারকে পাশে নিলে আমরা ইনভার্সে নিয়ে যেতে পারি। এটা কেন বললাম, কারণ সূত্রে যখন আমি ম্যাজিক টেকনিক সূত্রগুলো দেখাবো তখনই হয়তো তোমাদের কিছু কোশ্চেন অ্যারাইজ করতে পারে। যাই হোক, আমরা একটা সূত্র শিখবো। এই সব সূত্র, 5টা সূত্র, এই 4টা বাদে আরেকটা আছে, এই সব সূত্রকে আমরা একটা সূত্র, উই উইল মেমোরাইজ দিস 5 ফর্মুলাস উইথ 1 ফর্মুলা। এই একটা ফর্মুলা আমরা দেখব বন্ধুরা। আমরা প্রথমে সাধারণ বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য। সাধারণ বার্ষিকীর জন্য কখন হবে আমি আবারও পাশে একটু লিখে দেই, এটা বারবার মনে করাই দেই। সাধারণ বার্ষিকী হয় শেষে থাকলে, কিস্তিটা শেষে থাকলে হয় সাধারণ বার্ষিকী, কিস্তিটা শুরুতে থাকলে হয় বকেয়া বার্ষিকী। এটা আমি বারবার তোমাদেরকে মনে করিয়ে দিলাম। তাহলে আমি একটা সূত্র শিখব। আমি প্রথমে সাধারণ বার্ষিকী ভবিষ্যৎ মূল্য সূত্রটা লিখব। আর বার্ষিকীর ক্ষেত্রে তুমি যে বার্ষিকী মানে ফর্মুলা তুমি ফালাও না কেন, প্রথমেই তোমার যেটা আসবে সেটা হলো কিস্তি। কিস্তি জানো কোনটা বন্ধুরা? সমান নগদ প্রবাহকে কি বলে? কিস্তি। আর কিস্তিকে আমরা পিএমটি দ্বারা প্রকাশ করব। তুমি পিএমটি লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো সি, অথবা কোনো কোনো বইতে দেখবা এ দেওয়া আছে, আর দেওয়া আছে, যেটাই লেখো এই পিএমটি মানে হলো কিস্তি। সেটা তুমি একটু মাথায় রাখবা। বার্ষিকীর সূত্রের যে ফর্মুলাই তুমি যাও না কেন, প্রথমেই তোমার কিসের মান আসবে? কিস্তি। কিস্তি মানে কি? সমান নগদ টাকা। এখন আমি সাধারণ বার্ষিকীর সূত্রটা লিখবো বন্ধুরা, তোমরা খেয়াল করো। 1 + i⁻n - 1 / i। বন্ধুরা একটা জিনিস আমি আবার একটু স্মরণ করাই দিই, যারা আমার গত লেকচারটা করেছো তাদেরকে আমি বলেছিলাম যে ভবিষ্যৎ মানে এন পজিটিভ, ভবিষ্যৎ মানে এন পজিটিভ, আর বর্তমান মানে এন নেগেটিভ। আবারও বলতেছি, ভবিষ্যৎ মানে এন পজিটিভ আর বর্তমান মানে এন নেগেটিভ। আমি একটু মনে করাই দিই, এককালীন সূত্রের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য আমরা এভাবে বের করছিলাম বন্ধুরা, দেখো তো। আর বর্তমান মূল্যের ক্ষেত্রে আমরা এভাবে করেছিলাম বন্ধুরা। আমি আবার একটু স্মরণ করাই দেই, এইটাই কিন্তু তোমরা বইতে হয়তো এভাবে পাইছিলা, বইতে তোমরা এভাবে পাইছিলা।
এটা এভাবে তোমরা বইয়ে পাইছিলা, এই যে এভাবে তোমরা বইয়ে পাইছিলা, কিন্তু আমি এই ফরম্যাটে নিয়ে আসছি। ওই যে আমি কেন এভাবে নিয়ে আসলাম আমি কিন্তু একটু আগে বলছি, 1/x² লেখা যায় x ইনভার্স 2, অর্থাৎ নিচে যদি কোনো সংখ্যা থাকে পাওয়ার আকারে, সেটাকে যদি তুমি এই ফরম্যাটে নিয়ে আসতে চাও তাহলে পাওয়ারটা ইনভার্স হয়ে যাবে। এই কারণেই যখন বর্তমান মূল্যের বইয়ের এই সূত্র আছে, আমি ম্যাজিক টেকনিকে এখানে নিয়ে আসছিলাম, অর্থাৎ এখানে এনটা এখানে কি হয়ে গেছে, ইনভার্স হয়ে গেছে, কারণ এখানে নিচে এটা এভাবেও লেখা যায় বন্ধুরা, আবার এই ফরম্যাটেও লেখা যায়। যাই হোক, আমি গত ক্লাসে তোমাদেরকে যখন শিখিয়েছিলাম এককালী নগদ প্রবাহ, সেখানে বলেছিলাম যে ভবিষ্যৎ মানেই পজিটিভ, আমরা উই আর অল টাইম পজিটিভ অ্যাবাউট আওয়ার ফিউচার। ভবিষ্যৎ মানেই পজিটিভ এন, বর্তমান মানেই নেগেটিভ এন। বর্তমান মানে কি, ভবিষ্যৎ থেকে তুমি বর্তমানে আসবা, অর্থাৎ সামনে থেকে পিছিয়ে আসবে, এটা উল্টা না, ঘড়ির কাঁটার উল্টা না। তুমি সামনে, ঘড়ির কাঁটা কি সামনে যায় না, আর তুমি এখানে কি করতেছো, ঘড়ির কাঁটার উল্টা আসতেছো, অর্থাৎ এই কারণেই উল্টা কাজগুলোই জীবনে কি হয়, নেগেটিভ। আর ভবিষ্যতের ক্ষেত্রে এন পজিটিভ, বর্তমানের ক্ষেত্রে এন নেগেটিভ। আমি আবার একটু এখানে ইন্টারপ্রেট করে ওইটা আবার বুঝিয়ে দিলাম তোমাদেরকে। যাই হোক, ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে এন পজিটিভ, এটা হলো সাধারণ বার্ষিকী, সাধারণ বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য। এখন আমি সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্য সূত্রটা লিখব, ঠিক এরপরেই আমি আর সেই ম্যাজিক সিস্টেমটা তোমাদেরকে আমি বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি একটু খেয়াল করো, আমি এই সূত্রটা হলো কি সাধারণ বার্ষিকীর ভবিষ্যৎ মূল্যের সূত্র, আর এই সূত্রটা হলো সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্যের সূত্র। শিক্ষার্থী বন্ধুরা আবার খেয়াল করো, সাধারণ বার্ষিকীর ভবিষ্যৎ মূল্যের সূত্র, সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্যের সূত্র। এখানে পিএমটি মানে কিস্তি, এখানেও পিএমটি মানে কিস্তির পরিমাণ, আই মানে সুদের হার বা বাট্টার হার, এন মানে সময়। বন্ধুরা আমি যে এই যে সূত্রটা লেখলাম, দেখো সাধারণ বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য, সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্য, এই যে দুইটা সূত্র আমি এখানে লেখলাম, বলো তো এই দুইটা সূত্রের ভিতরে চোখে বাজে বা চোখে পড়ে এমন পার্থক্যটা কোথায়? দেখো তো বন্ধুরা, এই দুইটার ভিতরে পার্থক্যটা কোথায়? এই ফরম্যাট এবং এই ফরম্যাটের ভিতরে চোখে পড়ে এরকম পার্থক্যটা কোথায়? আমি শিওর এক্সাক্ট তোমরা অ্যান্সার ধরতে পারছো। তা হইল ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে 1+i⁴n এই মোটা অংশটা সামনে আসছে, আর বর্তমান মূল্যের ক্ষেত্রে 1+i⁴n এটা পিছনে গেছে। আবারও বলতেছি, ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে 1+i⁴n এই মোটা অংশটা সামনে আসছে, আর বর্তমান মূল্যের ক্ষেত্রে শুধু 1 চিকন অংশ, পাতলু অংশটা সামনে আসছে। এখন যদি আমরা একটু মোটু পাতলুকে নিয়ে আসতে চাই বন্ধুরা, বন্ধুরা খেয়াল করো, দেখো তো মেলে কিনা। আমরা এটাকে এটা মোটু বললাম, এটা হলো পাতলু। কিভাবে একটু খেয়াল করো বন্ধুরা, ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে মোটু সামনে আসছে। ভবিষ্যৎ মানে আজ থেকে যদি 15 বছর পরের কথা চিন্তা করো তুমি, মোটা হয়ে যাবে। তার মানে ভবিষ্যতে আমরা সবাই কি হয়ে যাব? মোটু হয়ে যাব। তার মানে ভবিষ্যৎ মূল্য মানি মোটু আগে, ভবিষ্যতে আমরা মোটু হয়ে যাব। ভবিষ্যৎ মূল্য মানি এই মোটা অংশটা আগে। আর আজকে আমরা সবাই কি পাতলু আছি, আজকে আমরা সবাই কি পাতলু আছি, পাতলু। তার মানে বর্তমান মূল্যের ক্ষেত্রে এই পাতলু আগে, এক পাতলু না, বর্তমান মূল্যের ক্ষেত্রে পাতলু আগে। দেখো বর্তমান মূল্যের ক্ষেত্রে পাতলু আগে, আর ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে মোটু আগে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এইভাবে মনে রাখি যে ভবিষ্যতে মোটু আগে আর বর্তমানে পাতলু আগে, এই দুইটা সূত্রের মধ্যে এতটুকুই পার্থক্য। আমরা কিন্তু এই সূত্রটা শিখি নাই, আমরা কিন্তু শিখছি এইটা। এবং এইটা কি এভাবে কিভাবে লিখলাম বন্ধুরা? ভবিষ্যতের ক্ষেত্রে মোটু আগে আর বর্তমানের ক্ষেত্রে পাতলু আগে। এখন যদি বকেয়া বার্ষিকী আসে শিক্ষার্থী বন্ধুরা, বকেয়া বার্ষিকী কখন বকেয়া বার্ষিকী হবে? যখন কিস্তির ধারাটা প্রতি মাসের শেষে, প্রতি মাসের শুরুতে, প্রতি বছরের শুরুতে, এরকম শুরু যখন বলবে তখনই কি হবে? এই বকেয়া বার্ষিক হবে।
তো বকেয়া বার্ষিকীর ক্ষেত্রে একটা হলো বকেয়া বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য, আর বকেয়া বার্ষিকীর ক্ষেত্রে একটা হলো বকেয়া বার্ষিকীর বর্তমান মূল্য। আমরা কিন্তু এই দুইটা সূত্র নতুন করে শিখবো না, আমরা এইটাই শিখবো। আবারও বলতেছি বন্ধুরা, আমরা কিন্তু এইটাই শিখবো। তাহলে আমি এই সূত্রটাই কিন্তু এখানে লিখতেছি, তোমরা একটু খেয়াল করো বন্ধুরা। শিক্ষার্থী বন্ধুরা দেখো তো আমি এই সেম জিনিসটা এখানে লিখছি কিনা, বন্ধুরা একটু খেয়াল করো, আমরা এই সূত্রটা এখানে লিখছি কিনা, তোমরা ভালো করে স্ক্রিনে দেখো তো আমরা এই সূত্রটা এখানে লিখছি কিনা, দেখো তো এই সূত্র এবং এই সূত্র একই রকম লিখলাম কিনা। রাইট, আমরা একই রকমই লিখলাম। আমরা কি যেন জানিছিলাম, ভবিষ্যৎ মূল্য মানেই মোটু আগে, ভবিষ্যৎ মূল্য মানেই মোটু, ভবিষ্যৎ মূল্য মানেই মোটু অংশটা আগে, এই যে মোটু অংশটা আগে, পাতলু পরে এক পাতলু, এই মোটুটা আগে হয়েছে ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে। এখন এই দুইটা সূত্র কিন্তু সেম আমি রাখলাম, কিন্তু আসলে সেম না, একটু পার্থক্য আছে। এটা যেন কি সূত্র, বকেয়া বার্ষিক। এটা কি সূত্র, বকেয়া বার্ষিক। বকেয়া শব্দটা মানেই একটা ঝামেলা। কারো কাছে যদি তোমার টাকা, তুমি যদি কারো কাছে কোনো টাকা বকেয়া রাখো, তাহলে এটা তোমার কাছে একটা ঝামেলা না? তুমি 1 মাসের বেতন বকেয়া রাখছো, 1 মাসের বাড়ি ভাড়া বকেয়া রাখছো, এটা কি তোমার জন্য একটা কি বাড়তি প্রেশার, একটা ঝামেলা না? ঝামেলা মানে একটা বাড়তি একটা জিনিস আসবে। বকেয়া বার্ষিকী মানে কি, ঝামেলা, আর ঝামেলা মানে একটা বাড়তি অংশ আসবে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, বকেয়া বার্ষিক, বকেয়া শব্দটা মানেই কিন্তু ঝামেলা, একটা বাড়তি অংশ। তার মানে বকেয়া বার্ষিকের ক্ষেত্রে সূত্র যা আছে তাই থাকবে, শুধু একটা বাড়তি কি আসবে, ঝামেলা। তাহলে বকেয়া বার্ষিকীর বর্তমান মূল্য ওই আগেরটাই আমরা লিখবো। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল রাখো, বকেয়া বার্ষিকীটা যেন কে আগে আসবে বন্ধুরা, বর্তমান মূল্য, বর্তমান মূল্যে কে যেন আগে আসে, পাতলু, এই যে পাতলু আগে আসলো। আর ভবিষ্যৎ মূল্যে কে আগে আসছে, মোটু। বর্তমান মূল্যের ক্ষেত্রে পাতলু আগে আসবে, আমরা পাতলুকে আগে নিয়ে আসছি। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্য আর বকেয়া বার্ষিকীর বর্তমান মূল্য দেখো সেম, এখানে দেখো এখানে কিন্তু সেম, এই সূত্র এবং এই সূত্র সেম, কিন্তু পার্থক্য একটু আছে। কি যেন বলছিলাম, এই বকেয়া শব্দটা মানে কি, বকেয়া মানে কি, ঝামেলা, বাড়তি ঝামেলা, বাড়তি একটা ঝামেলা। তার মানে বকেয়া বললেই একটা বাড়তি ঝামেলা যুক্ত হবে। শিক্ষার্থী বন্ধুরা আমরা ভালো করে খেয়াল করি, আবারও বলতেছি, এই 4টা সূত্র এখন আমরা ভালো করে আবারও দেখি। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে তোমরা স্ক্রিনে একটু লক্ষ্য করো তো, আমি এখন স্ক্রিনে আর থাকলাম না, শুধু তোমাদের জন্য স্ক্রিনটা ছেড়ে আসলাম। ভালো করে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এই একটা সূত্র পড়লাম বন্ধুরা, শুধু এই সূত্রটা আমরা পড়ব, সাধারণ বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য, এই একটা সূত্র দিয়েই আমরা কিন্তু বাকি 4টা সূত্রকে কি করলাম, মুখস্থ করলাম। একটা সূত্র দিয়েই কিন্তু আমরা বাকি 4টা সূত্রকে কি করলাম বন্ধুরা, মুখস্থ করলাম। ভালো করে খেয়াল করো বন্ধুরা, স্ক্রিনে তাকাও। আমরা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা একটা সূত্র মুখস্থ করব, 4টা আমাদের আলাদা করে মুখস্থ করার দরকার নেই। আমি আবারও বলতেছি, সাধারণ বার্ষিকী এটা কখন হয়, যখন কিস্তিটা শেষে থাকে, উদ্দীপকে বলা থাকবে। বকেয়া বার্ষিকী কখন হয়, যখন উদ্দীপকে বলা থাকবে প্রতি মাসের শুরুতে, প্রতি বছরের শুরুতে। আর কিস্তির ধারা উদ্দীপকে শেষ বা শুরু যদি নাই বলে, সাধারণ নিয়মই হবে। কোনো কিছু যদি বলা না থাকে তাহলে কি হয়, সাধারণ জেনারেল সিস্টেম বা সাধারণ নিয়ম, সাধারণ বার্ষিকী হবে যদি শুরু বা শেষ কিছু বলা না থাকে। সাধারণ বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ বললেই বন্ধুরা আগে কোনটা আসবে, মোটু। ভবিষ্যৎ বললেই আগে কোনটা আসবে, মোটু। এই মোটু আগে আসছে। আর বর্তমান মূল্য, সাধারণ বার্ষিকীর যখন আমরা বর্তমান মূল্য বলবো, বর্তমান বললে আগে কোনটা আসবে, পাতলু। বর্তমান মূল্যে আগে কোনটা আসবে, পাতলু। আর একটি হলো বকেয়া বার্ষিকীর ক্ষেত্রে সূত্র এইটাই থাকবে, শুধু বকেয়া মানে একটা কি বাড়তি ঝামেলা, বকেয়া মানে কি একটা বাড়তি ঝামেলা, বকেয়া মানে একটা বাড়তি
বকেয়া মানে একটা বাড়তি ঝামেলা। তার মানে বকেয়া বার্ষিকীর ক্ষেত্রে এই সূত্র যা আছে তাই থাকবে, শুধু একটা বাড়তি কি আসবে, ঝামেলা। সূত্র যা আছে তাই থাকবে, শুধু বাড়তি কি আসবে, একটা আসবে ঝামেলা। তার মানে আমরা সূত্র, 4টা সূত্র কিন্তু এখন একসাথে শিখে নিলাম একটা ম্যাজিক টেকনিকে। তাহলে বন্ধুরা এখন আমাদের একটা বার্ষিকী বাদ থাকলো, সেটাকে বলা হয় চিরস্থায়ী বার্ষিকী। বন্ধুরা আমাদের তাহলে একটা বার্ষিকী এখন বাদ থাকলো, আর সেটা হলো কি, চিরস্থায়ী বার্ষিকী। খুবই সহজ একটা সূত্র, চিরস্থায়ী বার্ষিকী। চিরস্থায়ী বার্ষিকী যখন কিস্তিটা ইনফাইনাইট টাইমের জন্য হয়, যখন কিস্তির একটা নির্দিষ্ট কিন্তু টাইম থাকে, 5 বছর, 10 বছর, 20 বছর। কিন্তু চিরস্থায়ী বার্ষিকী হলো এমন একটা বার্ষিকী যখন কিস্তির কোনো টাইম থাকবে না, অনির্দিষ্ট সময়ের জন্য যখন তোমাকে কিস্তিটা দিতে হবে। যেমন কেউ একজন আজীবন সদস্য হলো, তাহলে আজীবন কিন্তু তাকে ওই সংগঠনে টাকা দিয়ে যেতে হবে। তার মানে এটা হলো চিরস্থায়ী বার্ষিকী, যখন কিস্তিটা একটা কোনো নির্দিষ্ট টাইম থাকবে না, অনির্দিষ্ট সময়ের জন্য হবে, তখন এই চিরস্থায়ী বার্ষিকীটা আমরা ব্যবহার করব। তাহলে চিরস্থায়ী বার্ষিকীর সূত্র কিন্তু আলাদা কোনো সূত্র না, আমরা এখান থেকে বের করতে পারি। সময়কে কি দ্বারা প্রকাশ করে বন্ধুরা? সময়কে আমরা জানো কি দ্বারা প্রকাশ করি? সময় বা বছর, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা। বন্ধুরা চিরস্থায়ী বার্ষিকী বুঝতে হলে আমাদেরকে জানতে হবে যে সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা। এখন দেখো এই 4টা সূত্রে কিন্তু এন আছে, দেখো তো এই 4টা সূত্রে কি এন আছে। এখন চিরস্থায়ী বার্ষিকীর ক্ষেত্রে এন এর কোনো মান নাই, যেহেতু এন এর কোনো মান নাই, তাহলে এই এন এর সাথে সংশ্লিষ্ট যা আছে কেউ আসবে না। দেখো তো এন এর সাথে সংশ্লিষ্ট এই উপরের অংশ, এন এর সাথে সংশ্লিষ্ট কে? এই উপরের অংশটা না? আবার এখানেও এন বা সময়ের সাথে সংশ্লিষ্ট কি? উপরের অংশ। তার মানে চিরস্থায়ী বার্ষিকীর ক্ষেত্রে এন থাকে না, এন এর কোনো মান থাকে না। তার মানে আমরা উপরের অংশটা যদি বাদ দেই, কে থাকলো? আমাদের থাকলো পিএমটি থাকলো, মানে কিস্তিটা থাকলো, আর কে থাকলো? নিচে আই থাকলো, সূত্র শেষ। তাহলে চিরস্থায়ী বার্ষিকীর ক্ষেত্রে সূত্রটা কি হবে বন্ধুরা? খেয়াল করো, পিএমটি মানে কিস্তি থাকবে উপরে, ডিভাইড বাই আই। এটা হলো আমাদের চিরস্থায়ী বার্ষিকীর সূত্র। আমরা কিন্তু আলাদা কোনো সূত্র এর জন্য মুখস্থ করে নেই বন্ধুরা। দেখো আমরা কি আলাদা কোনো সূত্র মুখস্থ করছি না, এইটা দিয়েই বের করা যায়। কারণ এখানে এন, চিরস্থায়ী বার্ষিকীর ক্ষেত্রে এন কোনো থাকে না, এন অনির্দিষ্ট, এই কারণে এই উপরের অংশটা বাদ। তাহলে থাকলো কি? পিএমটি, আর নিচে থাকলো কি? আই। উপরের অংশটা বাদ, পিএমটি, নিচে থাকলো আই। তাহলে বন্ধুরা এই হলো আমাদের সূত্র। তবে আমরা কিন্তু আগেই জানি যে যখন আমাদের চক্রবৃদ্ধির সংখ্যা বছরে একাধিকবার হবে, তখন কিন্তু আমাদের এই সূত্রটা এরকম থাকবে না, একটু চেঞ্জ হবে। এইটাই থাকবে, এটার উপরে হয়তো একটু ঘষা মাজা হবে। যখন চক্রবৃদ্ধির সংখ্যা বছরে একাধিকবার থাকে, আমরা চক্রবৃদ্ধির সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করছিলাম জানো? এম দ্বারা। এম মানে কি বন্ধুরা? আমাদের চক্রবৃদ্ধি সংখ্যা। এম মানে কি? চক্রবৃদ্ধি সংখ্যা। এম মানে হলো চক্রবৃদ্ধি সংখ্যা। যখন চক্রবৃদ্ধি সংখ্যা মানে বার্ষিক না হয়ে, মানে অ্যানুয়াল না হয়ে, যখন একাধিকবার হয়, কম্পাউন্ডিং বা ডিসকাউন্টিং, চক্রবৃদ্ধিকরণ বা বাট্টাকরণ যখন বছরে একাধিকবার হয়, তখনই যেন একটা ছন্দ আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম। চক্রবৃদ্ধি সংখ্যা যখনই একাধিকবার থাকবে, তখন কি হবে? আইয়ের নিচে এম থাকা চাই এম এন চাচাতো ভাই। আইয়ের নিচে এম থাকা চাই এম এন চাচাতো ভাই। তাহলে সূত্রটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। আইয়ের নিচে কে থাকবে? আইয়ের নিচে এম থাকা চাই, আইয়ের নিচে এম থাকা চাই এম এন চাচাতো ভাই। এখানেও সেম জিনিস, আইয়ের নিচে এম থাকা চাই এম এন চাচাতো ভাই। এদিকেও চেঞ্জ হয়ে যাবে, আইয়ের নিচে এম থাকা চাই এম এন চাচাতো ভাই। আইয়ের নিচে এম থাকা চাই এম এন, এম এবং এন চাচাতো ভাই। তাহলে বন্ধুরা খেয়াল করো, আমরা কিন্তু নতুন কোনো সূত্র আর লিখি নাই বন্ধুরা।
আগের সূত্রই আমরা কি করছি, একটু চেঞ্জ করে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা আবারও ভালো করে খেয়াল করো, আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই ভালো করে খেয়াল করবে। আইয়ের নিচে এম থাকা চাই, এম এন চাচাতো ভাই। এটা কখন হলো শিক্ষার্থী বন্ধুরা? যখনই চক্রবর্তীর সংখ্যা যখন উদ্দীপকে দেওয়া থাকবে, অর্থাৎ একাধিকবার বলা থাকবে। যেমন জনাব রহিম সাহেব প্রতি মাসের শেষে 5,000 টাকা করে জমা দিলেন। জনাব করিম সাহেব জনাব করিম সাহেব ত্রৈমাসিক ভিত্তিতে ব্যাংক থেকে 5,000 টাকা নেবেন বলে সিদ্ধান্ত নিলেন। প্রথমটা কি বললাম? জনাব রহিম সাহেব প্রতি মাসে 5,000 টাকা করে ব্যাংকে জমা দেবেন। জনাব করিম সাহেব ত্রৈমাসিক ভিত্তিতে ব্যাংক থেকে 6,000 টাকা করে উঠাবেন। তাহলে এখানে কিন্তু প্রথমে বলছিলাম প্রতি মাসে, তাহলে বছরে কয়বার? 12 বার। যদি বলে ত্রৈমাসিক মানে কি? 3 মাস পর পর, তাহলে বছরে 3 মাস পর পর এটা কয়বার আসে? 4 বার। যদি বলে ষান্মাসিক বা অর্ধবার্ষিক, তাহলে বছরে কয়বার? 2 বার। যদি বলে তোমার দ্বিমাসিক, তার মানে 2 মাস পর পর, তাহলে বছরে কয়বার? 6 বার। যদি বলে দৈনিক, তাহলে 360 অথবা 365। তাহলে সাধারণত মাসিক এবং ত্রৈমাসিক এই দুইটাই বেশি আসে। তাহলে উদ্দীপকে যদি এরকম বলে মাসিক, ত্রৈমাসিক, তখনই এম আসবে। আর এমটা কি ফরম্যাটে বসবে? আইয়ের নিচে এম থাকা চাই, এম এন 2 চাচাতো ভাই। তাহলে বন্ধুরা এই ফরম্যাটে কিন্তু আমরা এই টোটাল সূত্রগুলো শিখে নিতে পারি। তোমরা যদি সূত্র লিখতে চাও লিখতে পারো, আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি। আমার এই ম্যাজিক কৌশলে বা ম্যাজিক টেকনিকের মাধ্যমে 3য় অধ্যায়ের তোমাদের কারো আর সমস্যা ইনশাল্লাহ থাকবে না। এই ম্যাজিক টেকনিকটা মাথার ভিতরে নিয়ে নাও, আর কোনো সমস্যা হবে না। তাহলে বন্ধুরা আমরা উদ্দীপকটা পেয়ে আগে কাহিনীগুলো দেখব। আমার উদ্দীপকে কি কাহিনী আছে? এককালীন কাহিনী, মিশ্র কাহিনী, না বার্ষিকীর কাহিনী? যদি বার্ষিকী হয় তাহলে দেখতে হবে এটা কোন বার্ষিকী। এটা কি সাধারণ বার্ষিকী, না কাহিনী দেওয়া আছে বকেয়া বার্ষিকী? সাধারণ বার্ষিকী কিভাবে বুঝবো? যদি কিস্তি মানে সমান যে টাকাটা এত টাকা করে এই যে কথাটা থাকবে, ওই টাকাটা কি শেষে আছে? যদি শেষে থাকে তাহলে সাধারণ বার্ষিকী, আর যদি কিস্তির টাকাটা শুরুতে থাকে তাহলে বকেয়া বার্ষিকী। শুরু বা শেষ কিছু না বললে সাধারণ নিয়ম সাধারণ বার্ষিকী হবে। এরপর দেখতে হবে আমাকে বর্তমান মূল্য বের করতে বলছে না ভবিষ্যৎ মূল্য। যদি বলে 5 বছর পর কত টাকা পাবে, ফিউচার যদি কোনো ইঙ্গিত দেওয়া থাকে তাহলে ভবিষ্যৎ মূল্য। আর যদি আজকে তাকে কত টাকা রাখতে হবে, বা যদি 2টা প্রকল্প দেওয়া থাকে 2টা প্রকল্পের মধ্যে কোন প্রকল্প গ্রহণ করবে এরকম তুলনা করার জন্য বা ডিসিশন নেওয়ার জন্য বলে, তখন আমাদের বর্তমান মূল্য বের করতে হবে। আর ভবিষ্যৎ মূল্য বললেই মোটা অংশটা আগে, আর বর্তমান মূল্য বললেই পাতলু আগে। আর একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে চক্রবৃদ্ধি সংখ্যা দেওয়া আছে কিনা, মাসিক, ত্রৈমাসিক, দ্বিমাসিক এরকম বললেই আইয়ের নিচে এম থাকা চাই, এম এন চাচাতো ভাই। আর যদি না বলে তাহলে কোনো সমস্যা নেই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকক্ষণ ধরে আমার সাথে আজকে ক্লাসে ছিলা, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আজকে ক্লাসে থাকার জন্য। যারা আজকের লাইভ ক্লাসটা দেখেছো শেয়ার করে দাও, যারা দেখোনি তাহলে তারা দেখতে পারবে। এবং এই ক্লাসটা যদি তোমরা ইউটিউবে পেতে চাও, আমার ইউটিউব চ্যানেল আছে, এই টাইটেলের সাথে আমি ইউটিউব চ্যানেল দিয়ে দিয়েছি। চ্যানেলে ঢুকে শুধু এই ক্লাস না, এর আগের ক্লাস অর্থের সময়মূল্যের সাথে আরও কয়েকটি ক্লাস করেছি, এবং ফিনান্সের আরও অনেকগুলো ক্লাস আছে। শুধু ফিনান্স না, হিসাব বিজ্ঞানেরও আরও অনেকগুলো ক্লাস আছে, তোমরা সেগুলো আমার চ্যানেলে দেখতে পারবে। চ্যানেলটা সাবস্ক্রাইব, নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখো, আরও আপডেট বিভিন্ন শিক্ষামূলক ডকুমেন্টারি টিউটোরিয়াল ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে। আর এই আজকের ক্লাসের উপরে কয়েকটা গাণিতিক সমস্যা আমি আরেকটা ক্লাস নিয়ে আসবো, হয় আমার ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক লাইভে। ওই গাণিতিক সমস্যা সমাধানের আগ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।